স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছি আমি ফারহানা হক এবং আমি আলী আশরাফ। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। চট্টগ্রামের সীতাকুণ্ডে ব্যবসায়ীর টাকা লুটের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এসআই ও কনস্টেবল সহ 5 জন গ্রেপ্তার। উচ্চ বেতনে চাকুরির প্রলোভন না হলে মাদকাসক্তির ফাঁদ, টার্গেটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, গ্রেপ্তার 5 প্রতারক। রাজধানীতে সাপের বিষ চোরাচালান চক্রে 6 সদস্য গ্রেপ্তার। জব্দ হয়েছে 75 কোটি টাকার বিষ, দাবি র্যাবের। ঢাকায় আলু বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। ভারত থেকে চাল আমদানি হলেও প্রভাব নেই খুচরা বাজারে। এবং বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের উৎসব বড়দিন। সীমিত আয়োজন, করোনা মুক্তির জন্য প্রার্থনা। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত। চট্টগ্রামের সীতাকুণ্ডে এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা আত্মসাতের অভিযোগে 2 পুলিশ সদস্য সহ 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে সীতাকুণ্ড থানায় মামলা করেন স্থানীয় ব্যবসায়ী আবু জাফর। গ্রেপ্তারকৃত পুলিশ সদস্যরা হলেন এসআই সাইফুল আলম ও কনস্টেবল সাইফুল ইসলাম। এর আগে 2 পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের প্রত্যাহার করা হয়। গ্রেপ্তারকৃত বাকি 3 জন পুলিশের সোর্স হিসাবে কাজ করত বলে জানা গেছে। মামলার অভিযোগে বলা হয়, 2 সপ্তাহ আগে সীতাকুণ্ডে এক ব্যবসায়ীকে ইয়াবা বহনের বানোয়াট অভিযোগ তুলে তার কাছে থাকা 2,80,000 টাকা লুট করে ওই 2 পুলিশ সদস্য। পরে সংশ্লিষ্ট ব্যবসায়ী থানায় অভিযোগ করলে তদন্ত শুরু হয়। প্রাথমিক তদন্তে এই 2 পুলিশ সদস্যের টাকা লুটের ঘটনার সত্যতা মিলেছে। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কিভাবে ব্যবসায়ী টাকা লুট হলো, বিস্তারিত জানাবেন। মূলত এই ব্যবসায়ী, যার নাম আবু জাফর, তিনি জামালপুরের বাসিন্দা এবং তিনি গত 20 ডিসেম্বর সীতাকুণ্ডে এসেছিলেন একটি মিনি ট্রাক বা যেটি পিকআপ হিসেবে এখানে পরিচিত সেটি কেনার জন্য। এবং তিনি আসার সময় 2,80,000 টাকা সাথে করে নিয়ে এসেছিলেন। তো উনি যখন মূলত এখানে এসে ওনার যে গাড়িটি কিনতে চেয়েছিলেন সেটি দেখে ওনার পছন্দ হয়নি, তাই উনি আবার ঢাকায় ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন এবং সেজন্য তিনি এখানে বাস স্ট্যান্ডে এসে, আমি এখন যে জায়গাটিতে আছি এটি মূলত সীতাকুণ্ডের বাস স্ট্যান্ড, এবং এই বাস স্ট্যান্ডে এসে উনি বাসের জন্য অপেক্ষা করছিলেন। ঠিক সেই সময় 2 জন লোক, যারা এই পুলিশের সোর্স হিসেবে পরিচিত, যে 3 জন আজকে আটক হলো, তাদের মধ্যে থেকে 2 জন এসে তার পরিচয় জিজ্ঞাসা করে তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে এবং পরবর্তীতে এসআই সাইফুল আলম এবং আরেকজন যে কনস্টেবল সাইফুল ইসলাম, তারা 2 জন এসে এই আবু জাফরের কাছে 700 ইয়াবা রয়েছে এমন একটি সন্দেহের কথা জানায়। সেই সময় আবু জাফর তার কাছে থাকা ইয়াবা বা তার কাছে ইয়াবা নেই বললেও তাকে জোর জবরদস্তি করে এখান থেকে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয় সীতাকুণ্ডে। সেখানে তাকে এক্স রে করানো হয়। বলা হয়ে থাকে যে পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল যে ওই ব্যবসায়ীর পেটের ভেতরে ইয়াবা রয়েছে। তো কিন্তু এক্স রে রিপোর্টেও কিন্তু তার পেটে কোনো ইয়াবা নেই, এরকম একটি প্রতিবেদন পাওয়া যায়। কিন্তু তারপরও এই 2 পুলিশ সদস্য এবং বাকি যে 3 জন পুলিশের সোর্স রয়েছে, তারা এই 2,80,000 টাকা তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ভয় ভীতি দেখাতে থাকে এবং তাকে ঢাকার বাসে তুলে দেয়। এবং আবু জাফর অনেকটা নিরুপায় হয়ে তিনি ঢাকায় ফিরে যান। এরপরে উনি মূলত তার আত্মীয় স্বজনের সাথে কথাবার্তা বলে পরবর্তীতে এসে গতকালকে মূলত এখানে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করা হয় এবং সেই মামলায় যেই 5 জন অর্থাৎ 3 সোর্স এবং 2 পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। সেই প্রেক্ষাপটে গতকাল রাত্রেও আমরা যেটি খবর দিয়েছিলাম যে তাদেরকে সাময়িকভাবে ক্লোজ করা হয়েছিল, কিন্তু আজকে সকালে এই চট্টগ্রামের পুলিশ সুপার এসএম রশিদুল ইসলাম, তার নির্দেশনায় এই 5 জনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এবং আমরা আসলে এখানে সীতাকুণ্ড থানায় এসেছিলাম, কিন্তু এখানে এই বিষয়ে
পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আমাদেরকে দেওয়া হয়নি এবং আসলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেশ কয়েকজন আসলে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি নন। তবে তারা মামলা হয়েছে এবং আটকের বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন। জনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের, তো তাদের ব্যাপারে আর কোনো অভিযোগ আছে কিনা, সেখানকার স্থানীয় কোনো মানুষের সাথে আমরা কথা হয়েছে কিনা, তারা কি বলছেন? সুনির্দিষ্ট করে এই দুজনের বিরুদ্ধে আসলে এখনই কোনো সরাসরি অভিযোগ এই মুহূর্তে থানায় নেই। তবে বিভিন্ন সময়ে এই সীতাকুণ্ড থানার বিভিন্ন জায়গায় টহল পুলিশ এবং নানাভাবে, যেহেতু এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একেবারে উপরে এই থানাটি এবং এটিকে ঘিরে এই মহাসড়কে নানামুখী পুলিশের হয়রানির কথা স্থানীয়রা এবং যারা যাত্রীরা আছেন তারা বলে থাকেন। এবং আরেকটি বিষয় আমরা যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গা থেকে খবর পেয়েছি যে বিভিন্ন অনুষ্ঠান, মূলত করোনার মধ্যে যে সামাজিক অনুষ্ঠানগুলো বন্ধ করা বা সীমিত করার বিষয় রয়েছে, সেক্ষেত্রে কেউ যদি কোনো অনুষ্ঠান করেন তাকে অনুষ্ঠান করতে বাধা না দিয়ে বরঞ্চ তার কাছ থেকে বিভিন্নভাবে টাকা পয়সা আদায় করে তাকে অনুষ্ঠান করলে বিভিন্নভাবে টাকা পয়সা আদায় করা হচ্ছে। যদিও নিয়ম অনুযায়ী হয়তো সামাজিক অনুষ্ঠানগুলোতে জনসমাগম এড়ানোর জন্য অনুষ্ঠান বন্ধ করে দেয় উচিত, এই ধরনের অভিযোগ রয়েছে। তবে চট্টগ্রামের পুলিশ সুপার গতকালকেও আমরা তার সাথে কথা বলেছিলাম, তিনি যেটি বলছেন যে মূলত মাদক বিরোধী যে সরকারের জিরো টলারেন্স নীতি এবং সেই প্রেক্ষাপটে পুলিশের ভেতরেও এক ধরনের শুদ্ধি অভিযান তারা পরিচালনা করছেন। এবং বিষয়ে একটু জানাবেন যে এই যে 3 জন সোর্সকে গ্রেপ্তার করা হয়েছে তারা কি স্থানীয় নাকি অন্য কোথা থেকে সেখানে গেছে? না, যে 3 জন সোর্সকে আটক করা হয়েছে তারা 3 জনই সীতাকুণ্ডের বাসিন্দা এবং তারা দীর্ঘদিন যাবত এই পুলিশের এই ধরনের সোর্স হিসেবে কাজ করে আসছেন বলে জানা গেছে। তবে পুলিশের পক্ষ থেকে এই ধরনের সোর্সের বিষয়টি অস্বীকার করা হয়েছে। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী অনুপম শীল। প্রথম সারির দৈনিকে চমকপ্রদ চাকুরির বিজ্ঞাপন, সাক্ষাৎকারে 4 ঘন্টার বিশেষ সেশন সাজিয়ে দেওয়া হয় সহজে মুনাফা ও উচ্চ বেতনে চাকুরির স্বপ্ন। আর এতেও কাজ না হলে নারী, জুয়া ও মাদকাসক্তি। প্রতারক এই চক্রটির প্রধান টার্গেট অবসরপ্রাপ্ত বড় সরকারি কর্মকর্তা। 8 বছর ধরে এই তৎপরতা চালিয়ে যাওয়ার পর গ্রেপ্তার হয়েছে চক্রটির 5 সদস্য। প্রথম আলোতে হাবিব কর্পোরেশন নামে এক প্রতিষ্ঠানের সহকারী পরিচালক পদে বিজ্ঞাপন দেখে ইমেইলে আবেদন করেন রূপালী ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার আমিরুল ইসলাম ভুইয়া। অফিসের ঠিকানা বাড়িধারা, তবে সাক্ষাৎকারের জন্য ডাকা হয় উত্তরায়। সেখানে 4 সদস্যের বোর্ডে নেওয়া হয় 4 ঘন্টার সাক্ষাৎকার। প্রতিষ্ঠানের 25% শেয়ার দেওয়ার কথা বলে 24 লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ আমিরুলের। ইনভেস্ট করে যদি মাসে 2.5 লাখ টাকা আসে স্যালারি হিসেবে, আর এটা ইয়ারলি যদি আমাকে 1/4 দেয়, খারাপ হবে না। প্রতারণার অভিযোগ থানা ঘুরে আসে ডিএমপির গোয়েন্দা উত্তরা বিভাগে। তদন্তে সামনে আসে সংঘবদ্ধ এক প্রতারক চক্রের নাম। অভিযানে গোয়েন্দাদের জালে আটকা পড়ে চক্রের 5 সদস্য। নিজেকে এমডি পরিচয় দেন চক্রের প্রধান আশরাফুল ইসলাম বাবু। তার পিএস ফজলুর রহমান, অফিস স্টাফ শিরিন আক্তার। আব্দুল করিম নিজেকে পরিচয় দেয় মারোয়ারি ব্যবসায়ী হিসেবে, কথা বলেন হিন্দিতে। চক্রের আরেক সদস্য শামসুল আলম সেই মারোয়ারির পিএস। আমার সামনে নিয়ে আসার পর চাকরি সংক্রান্ত কথাবার্তা বলে সে কি কাজ করতো, আমাদের সাথে চাকরি করতে পারবে কিনা, তাকে একটা ভালো স্যালারির অফার করা হয়, খেলার প্রসঙ্গ চলে আসে। আর মূলত খেলার মধ্য দিয়ে টাকাটা লস করে এবং সেখান থেকে আমি একটা পার্সেন্টেজ পাই। গোয়েন্দারা বলছেন তারা হক, হাবিব, মেঘনা, শরীফ গ্রুপ সহ 15 থেকে 20 ভুয়া প্রতিষ্ঠানের নামে প্রথম সারির দৈনিকে বিজ্ঞাপন দেয়। আবেদন করতে বলে ইমেইলে, আর ইন্টারভিউয়ে ডাকা হয় বিত্তবানদের। কাউকে উচ্চ বেতনে চাকরি, কাউকে দেয়া হয় প্রতিষ্ঠানের অংশীদারিত্বের প্রলোভন। যারা কর্মে এখন অবসরপ্রাপ্ত, তাদের যে নিয়মিত যে কর্ম ছিল তা নাই, তারা বয়স উত্তীর্ণ হয়েছে বা যে কোনোভাবেই তারা যখন অবসর নেয় তাদের মেইনলি তাদেরই তারা টার্গেট করে। এভাবে কাজ না হলে সামনে আনা হয় নারী, মাদক ও জুয়ার প্রলোভন। এর পরের ধাপে করা হয় ওই মারোয়ারির সম্পদ হাতিয়ে নেয়ার ষড়যন্ত্র, আর এ ফাঁদে পা দিলে জিম্মি করে আদায় করা হয় অর্থ। মারোয়ারি একজন দুষ্ট লোক, উনি মুসলমানদের দেখতে পারে না। উনি বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে অবস্থান নেয়। তারা একটু গল্প সাজিয়ে তারা এই সেন্টিমেন্টটা জাগ্রত করে তাকে আরো উৎসাহিত করে কাজটা করবার জন্য।
গুলশান, বারিধারা, বনানী, উত্তরার মতো এলাকায় বাসা ভাড়া নিয়ে এসব কাজ করে তারা, পরে চলে যায় আত্মগোপনে। 3:30-4টার দিকে চলে গেছে। ওরা বলছিল মাছের ব্যবসা করে। অভিনব এই প্রতারণা থেকে বাঁচতে চমকপ্রদ চাকরির নামে টাকা দাবি করাদের থেকে সতর্ক থাকার পরামর্শ ডিবির। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমার ভালোটা দেখেছেন, খারাপটা দেখেননি, আপনার অফিসে তালা মেরে দেব। কুমিল্লার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালককে মোবাইলে এভাবেই হুমকি দিয়েছেন সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার। শুধু তাই না, 15 দিনের মধ্যে ওই কর্মকর্তাকে কুমিল্লা ছাড়ার জন্য শাসিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। ওই কর্মকর্তার অপরাধ, সংসদ সদস্যের পছন্দের 2 ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাহাড় কাটার প্রতিবেদন দেয়া। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বড় ধর্মপুর স্কুলপাড়া এলাকা। একটি সড়ক প্রশস্তকরণে কাজ করছে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার। কাজ করছে তারই পছন্দের 2 ঠিকাদারি প্রতিষ্ঠান, হাসান টেকনো বিল্ডার্স লিমিটেড ও মেসার্স হক এন্টারপ্রাইজ। সড়কের আনুমানিক 7 কিলোমিটার অংশে কোথাও 3 থেকে 7 ফুট, কোথাও 10 থেকে 14 ফুট গভীরতায় 5 থেকে 50 ফুট উঁচু পাহাড় কাটা হয়েছে। এতে 1,14,330 ঘনফুট পাহাড় কাটা হয়েছে বলে প্রতিবেদন দেয় পরিবেশ অধিদপ্তর। অথচ এসবের কোনো তোয়াক্কাই করেননি এমপি বাহার। নেওয়া হয়নি পরিবেশ অধিদপ্তরের অনুমতি। যে কোনো পাহাড় কাটা, খাল ভরাট, নদী ভরাট এগুলো আমার কাছে রিপোর্ট পাঠায়, আমি এনফোর্সমেন্ট মামলা করি। এনফোর্সমেন্ট মামলার পরিপ্রেক্ষিতে আমরা সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে নোটিশ দিয়েছি এবং রোডস অ্যান্ড হাইওয়েজকে নোটিশ দিয়েছি। আমরা একটু করেছি, এর বাইরে আমাদের আর কোনো সে নেই। মামলা হয়েছে, আমি শুনানির নোটিশ দিয়েছি, ওনারা শুনানিতে হাজির হবে এবং এর মধ্যে ওনারা কি করেছেন না করেছেন এগুলা এমপি সাহেবের বিষয়ে। পরিবেশ অধিদপ্তরের নারাজি প্রতিবেদনে ক্ষিপ্ত হয়ে ওঠে সংসদ সদস্য বাহার। অধিদপ্তরের উপপরিচালক শওকত আরা কলির ওপর দেখান তার ক্ষমতার দাপট। ফোনেই দেন সরকারি অফিসে তালা মারা সহ নানান হুমকি ধমকি। এতেই ক্ষান্ত হননি তিনি। পরে ওই কর্মকর্তাকে অফিসে ডেকে 15 দিনের মধ্যে কুমিল্লা ছাড়ার আলটিমেটামও দেন তিনি। আপনি বলেছেন আমরা 1,14,333 ঘনফুট মাটি কেটে ফেলছি। এটা এই মেজারমেন্টটা আপনি কিভাবে করলেন আমাকে ছাড়া? আমার সিগনেচার নেবেন না? কুমিল্লার জায়গা ক্ষমতা রপ্তার করার কোনো সুযোগ নাই। আমার ভালোটা রাখছেন না, খারাপে দেখেন নাই। কি ননসেন্স কোথাকার, কোন জিনিস কি করতেছেন কেমনে? তোর ক্ষমতা না, আমি অনেক ক্ষমতা, 10 মিনিটের মধ্যে আমার অফিসে আসেন। পরিবেশ অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়, রাস্তার জন্য পাহাড় কেটে পরিবেশ ও প্রতিবেশের যে পরিমাণ ক্ষতি করা হয়েছে তা কোনোভাবেই পুনরুদ্ধার করা সম্ভব নয়। আর একজন রাষ্ট্রের আইন প্রণেতা হয়ে এমপি বাহারের এমন অশোভন আচরণ ও ক্ষমতার দাপট ভাবিয়ে তুলেছে নাগরিক সমাজকে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী দক্ষিণখান থানা থেকে আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের 6 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে প্রায় 9 কেজি পরিমাণ সাপের বিষও উদ্ধার করা হয়েছে। র্যাব 2 জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে দক্ষিণখানে অভিযান চালানো হয়। এ সময় সেখানে চোরাচালানের উদ্দেশ্যে বিপুল পরিমাণে সাপের বিষ নিয়ে অবস্থান করছিল কয়েকজন। র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় চক্রের সদস্য মাসুদ, শানু, মনির, আলমগীর, ফিরোজা ও আসমাকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছে থাকা ব্যাগের ভেতরে কাঁচের জারে রক্ষিত অবস্থায় 8.96 কেজি সাপের বিষ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 75 কোটি টাকা। এছাড়াও চক্রটির কাছ থেকে সাপের বিষ সংক্রান্ত সিডি ও বই জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা জানান, একটি নির্দিষ্ট গোষ্ঠীর কাছে সাপের বিষ ব্যাপক চাহিদা রয়েছে। বেশি মুনাফার লোভে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সাপের বিষ সংগ্রহ করে চোরাচালান করা হয়। এদিকে র্যাব জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও চক্রটির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আরও কয়েকটি অভিযান পরিচালনা করা হবে। রাজধানী বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে আলু। নতুন পুরাতন 1 কেজি আলু কিনতে গুনতে হচ্ছে 50 টাকা। এদিকে চাল আমদানি হলেও কোনো প্রভাব নেই খুচরা বাজারে, তবে স্বস্তি রয়েছে সবজির দামে। বাজারে নতুন আলু এসেছে বেশ আগে, পাশাপাশি কেনা যাচ্ছে পুরাতন আলুও। তবে ক্রেতাদের জন্য নেই সুখবর। সরকারিভাবে আলুর দাম নির্ধারণে কয়েক মাস পার হয়েছে। খুচরা বাজারে এখনও নতুন পুরাতন 1 কেজি আলু কিনতে হচ্ছে 50 টাকায়। বাড়তি দামের কোনো সদুত্তর নেই বিক্রেতাদের, ক্ষুব্ধ ক্রেতারা। এখন মূলত আলুর মৌসুম, সে অনুযায়ী আলুর দাম তুলনামূলকভাবে অনেক বেশি।
গত বছর আলু এই সময় 30 টাকা 35 টাকা নেওয়া হয়েছে, কিন্তু আজকে এই সময় এসে এখনো 50 টাকা আলু নিতে হচ্ছে। আলু হলে এক মুগামের আলু, কথা বুঝছেন? খালি নর্থ বেঙ্গল আলু, মুন্সিগঞ্জ আলু বাড়লে দাম কমে যাবে। দেশে চাল উদ্বৃত্তের কথা বলা হলেও বাজারে কিনতে হচ্ছে বেশি দামে। এরই মধ্যে 4000 টন চাল আমদানি হলেও রাজধানী বাজারে প্রভাব নেই। মিনিকেট বিক্রি হচ্ছে 60 টাকার বেশি কেজি, আর মোটা চালের কেজি 50 টাকা। বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে কাজ চলছে, বলছেন খাদ্য সচিব। ধান চালের প্রাইসিংটা কিভাবে, বিশেষভাবে মিলগেটেরটা আমরা একটা মডেল করে দিব, যাতে মিলগেটে ওইটা যদি হয় তাহলে আপনি পাইকারিরা যে বলতেছে যে মিলগেটে বেশি দিতে হচ্ছে বিধায় আমাকে খুচরা বেশি দামে বিক্রি করতে হচ্ছে, এইটা যেন না করতে হয়। তো আমরা এখন আপাতত চেষ্টা করছি যে যেন ওই কমিটি প্রতি মাসে মাসে বসে তারা এটা পর্যালোচনা। পর্যাপ্ত সরবরাহ থাকায় বাজারে সবজির দাম কম, বেশিরভাগই কেনা যাচ্ছে 25 থেকে 35 টাকার মধ্যে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারত থেকে আমদানি করা চালের প্রথম চালানের 4000 টনের বেশি খালাস হয়েছে চট্টগ্রাম বন্দরে। 5 ধাপে এসব চাল আমদানি করছে সরকার। 2 ধাপে ভারত থেকে 1 লাখ টন চাল আনার বিষয়টি চূড়ান্ত হলেও বাকি 3 ধাপে 1.5 লাখ টন কোন দেশ থেকে আনা হবে সেটি এখনো ঠিক হয়নি। এদিকে আমদানির খবরে খাতুনগঞ্জে কেজি প্রতি চালের দাম কমেছে 2 টাকা। সবশেষ 2017 সালে বিদেশ থেকে চাল আমদানি করেছিল সরকার। এবার মোট 2.5 লাখ মেট্রিক টন চাল আনতে চায় খাদ্য মন্ত্রণালয়। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ভারতের কলকাতা বন্দর থেকে আসা প্রথম কিস্তির 4113 মেট্রিক টন সেদ্ধ চাল চট্টগ্রাম বন্দরে খালাস হয়েছে। খাদ্য বিভাগ বলছে সরকার ইতোমধ্যে কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে চাল কিনেছে, পাশাপাশি বাজার স্বাভাবিক রাখতে আমদানি করছে সরকার। বহিঃ উৎস থেকে দরপত্রের মাধ্যমে অন্যান্য দেশ থেকেও যাতে চাল এনে জাতীয় মজুত বৃদ্ধি করা যায়, এর লক্ষ্যে সরকার কর্তৃক খাদ্য অধিদপ্তর কর্তৃক পর্যায়ক্রমে অনেকগুলি দরপত্র আহ্বান করা হয়েছে। এদিকে চাল খালাস ঘিরে সতর্ক অবস্থায় চট্টগ্রাম বন্দর। বহির্নোঙরে জাহাজ আসার সাথে সাথেই গুণাগুণ যাচাই ও দ্রুত খালাসের কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। চাল, পেঁয়াজ এগুলা অত্যন্ত সেন্সিটিভ বিষয়। আমরা পরীক্ষা করি, সঠিকভাবে পরীক্ষা করি, আবার ওটাও চিন্তা করি যাতে তাড়াতাড়ি ছাড় পাওয়া যায়। তখন আমরা 9টা, 10টা, ইভেন 11টা পর্যন্ত অফিস করি। এটা অত্যন্ত আমরা গুরুত্ব দিয়ে থাকি, তবে মানের ব্যাপারে আমরা কোনো আপোষ করি না। বন্দরে চালের জাহাজ আসার খবরে ইতোমধ্যে কমেছে এ নিত্যপণ্যের দাম। দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে মোটা চালের দাম 2 টাকা কমে বিক্রি হচ্ছে 43 থেকে 44 টাকায়। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণ অভিযান সফল হওয়ায় এবার রেকর্ড পরিমাণ ডিম উৎপাদন হয়েছে। মৎস্য বিভাগ জানিয়েছে পদ্মা, মেঘনা সহ বিভিন্ন নদ নদীতে ডিম ছেড়েছে 51% বেশি মা ইলিশ। জাটকা সংরক্ষণ সফল হলে লক্ষ্যমাত্রা ছাড়াবে ইলিশের উৎপাদন। ইলিশের প্রধান প্রজনন মৌসুম ছিল গত 14 অক্টোবর থেকে 4 নভেম্বর। এই 22 দিন পদ্মা, মেঘনা সহ বিভিন্ন উপকূলীয় জেলার নদীগুলোকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করে সরকার। সে সময় এসব নদীতে সব ধরনের মাছ ধরা, পরিবহন, বাজারজাতকরণ সহ সব কার্যক্রম নিষিদ্ধ ছিল। মৎস্য গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে প্রজনন মৌসুমে গত 5 বছরে মা ইলিশের ডিম ছাড়ার পরিমাণ বেড়েছে প্রায় 8%। প্রজনন সময়ে উপকূলীয় এলাকাকে অভয়াশ্রম ঘোষণা এবং অভিযান সফল হওয়ায় এবার সর্বোচ্চ ডিম পাওয়া গেছে। এছাড়া নিষেধাজ্ঞা চলাকালে মৎস্য বিভাগ সহ প্রশাসনের যৌথ অভিযানে অসাধু জেলেদের জেল জরিমানা করায় কমেছে ইলিশ নিধন। এই পোনাকে আমাদের সংরক্ষণ করতে হবে, এই ইলিশকে বড় হওয়ার সুযোগ দিতে হবে। তাহলে আমাদের যে সামনে যে আমরা টার্গেট নিয়েছি ইলিশের যে উৎপাদন কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছানো, সেই টার্গেটটা আমরা ফিল আপ করতে পারবো বলে আমরা আশা করছি। গবেষকরা বলছেন এবছর যে পরিমাণ ইলিশের ডিম পাওয়া গেছে তার 10% রক্ষা করা গেলে আগামী মৌসুমে যুক্ত হবে প্রায় 37,800 কোটি ইলিশ পোনা। এবছরে প্রায় 37,800 কোটি জাটকা যুক্ত হয়েছে বলে আমরা ধারণা করছি। এখনকার চ্যালেঞ্জ শুধু তাদেরকে সঠিকভাবে সুরক্ষা দিয়ে বড় ইলিশ হওয়ার সুযোগ করে দেয়া। ইলিশ রক্ষায় এবছর 285টি অভিযানে আটক 311 জেলের মধ্যে 248 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও 63 জনকে করা হয় 2 লাখ টাকা জরিমানা। ইলিশ রক্ষার অভিযানকে সাধুবাদ জানিয়েছেন জেলেরাও।
গবেষকরা বলছেন অভিযানের সাফল্যে এবছর দেশে ইলিশ উৎপাদন হয়েছে 5,33,000 মেট্রিক টন। আর জাটকা সংরক্ষণ কার্যক্রম সফল হলে উৎপাদন ছাড়াবে 5.5 লাখ মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে। বৈদেশিক মুদ্রা নিয়ে সাতক্ষীরায় অভিনব প্রতারণা। 2 যুগ ধরে প্রতারকরা হাতে নিয়েছে অনেক মানুষের টাকা। কয়েকদিনের তুলনায় বিশ্বে কমেছে করোনার সংক্রমণ ও মৃত্যু। লাতিন আমেরিকার বিভিন্ন দেশে টিকা প্রয়োগ শুরু। স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে তা বাস্তবায়নে বাধা বা উস্কানি দিবে যারা, তাদের বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাংগঠনিক শৃঙ্খলার প্রতি অত্যন্ত কঠোর উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ইতোমধ্যে যারা দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহ করেছেন তাদের কোনোভাবেই মনোনয়ন দেওয়া হবে না। দলীয় সভাপতির নির্দেশনা প্রতিপালনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। সাংগঠনিক শৃঙ্খলার প্রতি অত্যন্ত কঠোর। ইতিমধ্যে আপনারা দেখেছেন যারা দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহ করেছেন তারা জয়ী হলেও তাদেরকে কিন্তু এবার মনোনয়ন দেওয়া হচ্ছে না। তাই আমি সকলকে সতর্ক করে সভাপতি নির্দেশনা প্রতিপালনের জন্য আহ্বান জানাচ্ছি। উচ্চ আদালতে নির্দেশনা থাকলেও মাগুরা শহরের প্রধান প্রধান সড়ক থেকে বাদ দেওয়া হয়নি স্বাধীনতা বিরোধীদের নাম। সড়কের পাশের কোনো কোনো প্রতিষ্ঠান সাইনবোর্ড সংশোধন করলেও অধিকাংশই রয়ে গেছে আগের মতো। এজন্য পৌর কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছেন অনেকে। আর শিগগিরই কার্যকর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। মুখলেসুর রহমান এবং হাবিবুর রহমান মুক্তিযুদ্ধের সময় তারা ছিলেন শান্তি কমিটির সদস্য। মাগুরা শহরের প্রধান 3টি সড়কের 2টি এই দুজনের নামে। সড়কের পাশে থাকা দোকানপাটের সাইনবোর্ডেও আছে তাদের নাম। 2016 সালের 7 ডিসেম্বর দেশের বিভিন্ন সড়ক ও স্থাপনা থেকে স্বাধীনতা বিরোধীদের নাম মুছে ফেলার নির্দেশ দেয় হাইকোর্ট। কিন্তু 4 বছরেও মাগুরায় তা বাস্তবায়িত হয়নি। পদক্ষেপটা পৌরসভা নেবে বা ডিসি অফিস থেকে নেবে, কিন্তু সেভাবে তো আমাদের কেউ বলেনি। সাইনবোর্ডটা তো অনেক আগে যখন নামকরণ করা ছিল এমআর রোড, আর এখন চেঞ্জ করে কলেজ রোড করা হয়েছে, কিন্তু আমাদের সাইনবোর্ডে আগের নামটাই ছিল। উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়িত না হওয়ার পেছনে পৌর কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছেন অনেকেই। যে সমস্ত সড়কে এখনও স্বাধীনতা বিরোধীদের নাম ফলক রয়ে গেছে, অবিলম্বে সেগুলো সরায় ফেলে সেই জায়গাতে মুক্তিযোদ্ধাদের নাম দিয়ে সেই সড়কের নামকরণ করার জন্য মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। তবে শিগগিরই এটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন পৌর মেয়র। আমরা মাইকিং করেছি এবং চিঠি দিয়েছি, তারপরেও পুরনো সাইনবোর্ড থাকার কারণে অনেকে নাম পরিবর্তন করে নাই। আমরা জরুরিভাবে ব্যবস্থা নিচ্ছি, পুরনো নাম পরিবর্তন করে স্বাধীনতা বিরোধীদের নাম পরিবর্তন করে আমরা যে নাম নির্ধারণ করেছি সেই নামটা সাইনবোর্ডে লিখবার জন্য। এসব সড়কের নাম জেলার খ্যাতিমান ব্যক্তিদের নামে নামকরণের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সাতক্ষীরায় অভিনব প্রতারণার শিকার শত শত মানুষ। প্রতারকদের লোভের ফাঁদে পড়ে সর্বশান্ত অনেকে। 2 যুগেরও বেশি সময় চলা এই প্রতারণা বন্ধই হচ্ছে না, পাল্টা তাদের নাকের ডগায় চলছে প্রতারণা। এতে জড়িত থাকার অভিযোগ স্থানীয় ইউপি সদস্য ও রাজনীতিকদেরও। এই ব্যক্তির নাম মিলন সর্দার, বাড়ি খুলনা জেলার ডুমুরে উপজেলার থুকরাবাজার এলাকায়। মাস 6 আগে সাতক্ষীরা জেলায় একটা চক্রের প্রতারণার শিকার হন তিনি। 2 লাখ টাকা দিয়ে কেনেন প্রায় 6 লাখ টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা, কিন্তু বাস্তবে তা জাল নোট। বলতেছে আমার এক মাসি ইন্ডিয়া থেকে আসে, বেশ কিছু টাকা নিয়ে আসছে, 11 লাখের মতো ইন্ডিয়ান টাকা ব্যাগে করে ওরা টাকা নিয়ে আসছে। টাকার সাথে তো উপরে টাকা নিচে ধরেন কিছু কাগজ টাগজ দিয়ে নিয়ে চলে আসে। তখন আমি দেখি নাই। পরে আমি চার দোকান যেয়ে বললাম যে এরকম এরকম, বললে যে এদের ব্যবসাটাই এই ব্যবসা।
শুধু মিলন সর্দারই নন, এমন প্রতারণার শিকার হয়েছেন দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলার শত শত মানুষ। কত এই ঘটনা ভাই, 1 লাখ টাকা দিলে আপনার 1.5 লাখ টাকা হবে। অনেকে ওই সময় প্রতারণার শিকার হয়েছে, বাজারের হিসাব। বিপদে পড়ছে, যদি আমার দ্বারা ওনার একটু উপকার হয়, কিন্তু আমি তো আসলে উপকার করতে যাই বিপদে পড়ে গেলাম। পুলিশের তথ্য বলছে বর্তমানে এই প্রতারণায় জড়িত শতাধিক ব্যক্তি, কিন্তু এসব ঘটনার অভিযোগ থানা পর্যন্ত আসে না। তবে যে কোনো মূল্যে প্রতারণা বন্ধ চান এই পুলিশ সুপার। এটা যে শুধুমাত্র সাতক্ষীরার মধ্যেই তা নয়, এরা মাঝে মধ্যে আমরা দেখতে পাই যে পাশাপাশি অন্যান্য জেলার মানুষদেরকেও এখানে এনে প্রতারণা করে এবং মানুষও এক ধরনের লোভের বশবর্তী হয়ে এখানে আসে। অনুসন্ধানে জানা গেছে সাতক্ষীরা জেলায় 10টিরও বেশি চক্র বৈদেশিক মুদ্রা প্রতারণার সাথে জড়িত। এনামুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাতক্ষীরা। নানা আনুষ্ঠানিকতায় উদযাপন হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। সকালে রাজধানীর কাকরাইল গির্জায় প্রার্থনায় বিশ্ববাসীর শান্তি কামনা করা হয়। পাশাপাশি করোনা থেকে দ্রুত মুক্তির জন্য হয় বিশেষ প্রার্থনা। সরকারি নির্দেশনা মেনে মাস্ক পরে প্রার্থনায় অংশ নেন যীশু খ্রিস্টের অনুসারীরা। কাকরাইলের সেন্ট ম্যারিজ ক্যাথেড্রাল চার্চ ও তেজগাঁওয়ের জপমালা রানীর গির্জা দুটোই সাজানো হয়েছে বিভিন্ন রঙে, রয়েছে আলোকসজ্জাও। সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। প্রতীকী গোশালায় তুলে ধরা হয়েছে শিশু যিশু, মাতা মেরির মমতা। সকালে এই দুটি চার্চ ছাড়াও রাজধানীর ছোট বড় প্রায় সব গির্জায় হয় প্রার্থনা। বিশ্ববাসীর মঙ্গল, দেশ ও জাতির শান্তি কামনা ছাড়াও করা হয় করোনা মুক্তির জন্য প্রার্থনা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে সারা বিশ্বের সকল মানুষ এই করোনা ভাইরাসের হাত থেকে মুক্তি লাভ করে আবার মানুষ সুখ ও শান্তিতে জীবন যাপন করতে পারে। করোনার মধ্যেও বড়দিনের আয়োজনে শিশুদের ছিল বাঁধ ভাঙা উচ্ছ্বাস। এখানে এসে আমি অনেক মজা করছি, এনজয় করছি। আমি এখানে উইশ করি যাতে এই করোনা ভাইরাসটা চলে যায়। আমাদের আল্লাহ ভগবান ঈশ্বর আমরা যেটাই যে মানি সেজন্য আমাদের আশীর্বাদ করে, এটাই আমাদের বিশেষ প্রার্থনা এই বছর। করোনায় এবারের উৎসব উদযাপন হচ্ছে সীমিত আকারে, পারিবারিক আয়োজনও সীমিত করা হয়েছে। ওনার মধ্যে বড়দিন পালন একটা অন্যরকম বিষয়। আগে কোনোদিনও মাস্ক পরে আসেনি, এবার নিজেদেরকে সুস্থ রাখতে, আশেপাশের মানুষকে সুস্থ রাখতে সেটা করতে হচ্ছে আমাদেরকে। প্রথম দিকে ভেবেছিলাম এবার বড়দিনটা করাই যাবে না, তারপরও অগণিত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন হারাবার পর আমরা বেঁচে আছি। ঢাকা মহানগরীর 66টি গির্জায় বড়দিনের উৎসব ছাড়াও 5 তারকা হোটেলে থাকছে দিনব্যাপী নানা আয়োজন। উদযাপন নির্বিঘ্ন করতে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বড়দিনের আয়োজন নিয়ে আরও জানাতে রাজধানীর সোনারগাঁও হোটেল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, মূল অনুষ্ঠান কখন শুরু হবে, আজকের সারাদিনের আয়োজন সম্পর্কে জানাবে। দেখুন, প্রতিটি গির্জায় সকাল 7টা থেকে প্রার্থনা শুরু হয়েছিল। 2 ধাপের প্রার্থনা শেষে গির্জা থেকেই যিশু ভক্তদের জানিয়ে দেওয়া হয়েছে করোনার কারণে গির্জাতে ভিড় না করতে, অর্থাৎ বলা চলে 10:30 11টার পরে গির্জা একেবারেই ফাঁকা হয়ে যায়। এরপরে সবাই বিভিন্ন হোটেল বা বিভিন্ন বিনোদন কেন্দ্রে যাচ্ছেন। আমরা সকালে দেখেছি যে যারা এই গির্জায় ছিলেন তারা বিভিন্ন হোটেলে বা বিভিন্ন জায়গায় যে আয়োজন রয়েছে সেখানে উপস্থিত হচ্ছেন। এখন সোনারগাঁও হোটেলে সকাল থেকেই বলা চলে এই আয়োজন উন্মুক্ত রয়েছে, তবে বেলা 1টা থেকে বিকেল 3টে পর্যন্ত মধ্যাহ্নভোজের বিরতির কারণে মূলত এখন বলা চলে একেবারেই ফাঁকা। যদিও অন্যান্য বছরের চেয়ে এবার উপস্থিতি খুবই কম, অর্থাৎ এই বড়দিনে যেসব আয়োজন থাকে এই সব আয়োজনের মধ্যে আমরা যে বিষয়টি গির্জাতেও দেখেছি যে দর্শনার্থী উপস্থিতি অনেক কম ছিল। যদিও যিশু ভক্ত যারা তারাই শুধু এসেছিলেন বা অন্যান্য যারা দর্শনার্থী থাকেন তাদের উপস্থিতি বলা চলে একেবারে নেই। আর সোনারগাঁও হোটেলের যে আয়োজন বা অন্যান্য হোটেলের যে আয়োজন সেসব হোটেলে কিন্তু গত বছরের তুলনায় এবার একেবারেই কম বলা চলে উপস্থিতি, কারণ বেশ কয়েক ঘন্টা হলো আমি এখন এখানে আছি। এখানে যে চিত্র দেখতে পাচ্ছি যে বলা চলে হাতে গোনা কয়েকজন আসছেন বা তারা আসবেন এমনটি তারা আশা করছেন, এবং হোটেল কর্তৃপক্ষ বলছে যেহেতু বিকেল 3টের পর আবার উন্মুক্ত হবে এই আয়োজন, তখন বিকেল নাগাদ হয়তো এই দর্শনার্থী বা এই আয়োজনে যারা অংশ নেবেন তাদের উপস্থিতি অনেক বাড়বে। এটি মানাতে হোটেল কর্তৃপক্ষ কি ধরনের ব্যবস্থা নিয়েছে?
দেখুন, করোনার কারণে সব কিছু সীমিত পরিসরে হচ্ছে। আমরা দেখেছি গির্জাতেও যে আয়োজন অন্যান্য বছর হয়, এবছর সে আয়োজন হয়নি, অনেক কমিয়ে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ আলোকসজ্জা থেকে শুরু করে অনেক কিছুই কমিয়ে নিয়ে আসা হয়েছে। তবে প্রার্থনার যে ধাপ রয়েছে সেগুলি যথারীতি হয়েছে। তেমনি হোটেল বা অন্যান্য জায়গায় যেসব আয়োজন হয় সেসব আয়োজনও বলা চলে অনেকটা সীমিত, এবং বিভিন্ন আয়োজনের যারা উদ্যোক্তা রয়েছেন তারাও বলছেন যে করোনার কারণে এবার উপস্থিতি কম হওয়ার যে আশঙ্কা, সেই আশঙ্কা থেকেই মূলত তাদের যে অন্যান্য আয়োজন সেগুলি একেবারেই সীমিত করা হয়েছে। এবং এই সীমিত পরিসরে যেসব আয়োজন রয়েছে এই আয়োজনের মধ্যে মূলত শিশুদের যে বিনোদন বা শিশুদের যে আনন্দ দেবার যেসব আয়োজন এসবই মূলত প্রাধান্য পেয়েছে। আমরা এ বিষয়টি সোনারগাঁও সহ অন্যান্য হোটেলেও আমরা এমন চিত্র দেখেছি যে শিশুদের আনন্দ দেবার জন্য যে ধরনের আয়োজন থাকে, অর্থাৎ এই সোনারগাঁও হোটেলে যেমন রয়েছে নাগরদোলা থেকে শুরু করে আরও যেসব ঐতিহ্যবাহী যেসব বিনোদন মাধ্যম রয়েছে সেগুলি আনা হয়েছে, এবং এগুলি সাময়িকের জন্য আনা হয়েছে। এবং তারা আশা করছেন বিকেল নাগাদ এখানে শিশুসহ অন্যান্য যারা দর্শনার্থী বা এই বড়দিনের আয়োজন উপভোগ করবেন তারা বিকেল নাগাদ এই হোটেলে এসে ভিড় করবেন। হোটেল সোনারগাঁও থেকে জানাচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। সারা দেশে যথাযোগ্য মর্যাদায় খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন হচ্ছে। করোনা পরিস্থিতিতে বাড়তি সতর্কতা আয়োজন কিছুটা সীমিত থাকলেও গির্জাগুলোতে সকাল থেকে চলছে প্রার্থনা সহ নানা আয়োজন। উৎসবের আমেজে দৃষ্টিনন্দন করে সাজানো হয় 12টি গির্জা। চট্টগ্রাম নগরের পাথরঘাটা গির্জায় শুক্রবার সকাল থেকে বড়দিন উদযাপনে জড়ো হতে থাকেন খ্রিস্ট ধর্মে বিশ্বাসী মানুষ। 8:30 শুরু হয় বড়দিনের বিশেষ প্রার্থনা। আজকে এখানে সহ আমি মনে করি সারা পৃথিবীতে মানুষ বিশেষ করে যিশুর কাছে প্রার্থনা করেছেন যেন এই করোনা দূরীভূত হয়। রাজশাহীতে সকাল 7:30 ও 9:30টায় পৃথক প্রার্থনা হয়েছে বাগানপাড়া চার্চে। বিশেষ উপাসনা শেষে দুপুরে প্রীতিভোজ। এছাড়াও নানা আয়োজন ছিল সিটি চার্চ ও ডিঙ্গাডোবা চার্চ সহ নগরীর অন্যান্য উপাসনালয়েও। এই পৃথিবীতে আমরা সবাই সুখ শান্তিতে থাকতে পারি, এটাই মূলত প্রত্যাশা আমাদের। সর্বধর্মের লোকদের জন্যই আমরা প্রার্থনা করি, আমরা যেন একত্রে সুন্দরভাবে সম্প্রীতির মনোভাব নিয়ে বাস করতে পারি। খুলনায় 195টি গির্জা ছিল বড়দিন উপলক্ষে বিশেষ আয়োজন। যিশুর জন্মদিনের ক্ষণটিকে প্রতীকীভাবে ফুটিয়ে তোলা হয়। বাগেরহাট ও মেহেরপুরে বড়দিন উপলক্ষে সকাল থেকে প্রার্থনা যোগ দেয় মানুষ। বেনাপোলে দিবসটি উপলক্ষে প্রসাদ বিতরণ, কীর্তন সহ নানা আয়োজন রয়েছে দিনভর। আমরা এটাই প্রার্থনা করি যেন ঈশ্বর আমাদের এই মহামারীটা চলছে, এই মহামারী থেকে যেন আমরা সবাই রক্ষা পাই। এই দিনে আমরা খুব মজা করি, আনন্দ করি, সব বন্ধু বান্ধব মিলে একসাথে গল্প করি, ঘুরতে যাই। করোনা সংক্রমণের কারণে সিলেটে এবার বড়দিনের আয়োজন কিছুটা সীমিত। নগরীর 12টি গির্জা দৃষ্টিনন্দন করে সাজানো হলেও অন্যবারের মতো ছিল না কেক কাটার আয়োজন। ঈশ্বরের জন্মদিনের উপলক্ষে আমরা এখানে এসে প্রার্থনা করি যাতে সামনের দিনটা আমাদের যাতে ভালোভাবে যাক। কেক কাটার অনুষ্ঠানটি নেই করোনা ভাইরাস কারণে, তো একটু খারাপ লাগছে। বরিশালে ক্যাথলিক চার্চ সহ 12টি গির্জায় বড়দিনের বিশেষ আয়োজন হয়। স্বাস্থ্যবিধি মেনে ভিড় জমায় মানুষ। এছাড়া রংপুর, নীলফামারী, দিনাজপুর, শেরপুর, লক্ষ্মীপুর সহ দেশের সব জেলায় রয়েছে বড়দিনের দিনব্যাপী নানা আয়োজন। রেশমি নদী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে রাজশাহী থেকে এবার যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, সকাল থেকে সারা দেশে নানা আয়োজনে বড়দিন উদযাপন হচ্ছে। রাজশাহীতে কেমন আয়োজন দেখছেন এবং সন্ধ্যায় কি ধরনের আয়োজন আছে? আসলে বলি যে রাজশাহীতে কিন্তু সারা দেশের মতোই সকালে 2 দফা প্রার্থনা হয়েছে। ঠিক আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি রাজশাহীর বাগানপাড়া চার্চ যেটিকে ধরা, এখানে ধর্মপল্লীর পাশে চার্চটি, এখানে মূলত আমরা বরাবরই দেখি একটি প্রার্থনা অনুষ্ঠিত হয়। তবে এবার করোনা ভাইরাসের সংক্রমণের সংখ্যায় সেটি পৃথকভাবে 2টি প্রার্থনা এখানে করা হয়েছে। এবং এরপরে এখানে যে খ্রিস্টান যে পল্লী আছে সেই পল্লীতে সবাই একত্রিত হয়ে মানব ভোজের তার যে ভোজের যে আয়োজন সেটি এখন চলছে। এখানে আমি যেখানে দাঁড়িয়ে ঠিক আমার পেছনেই কিন্তু সেই ভোজের আয়োজন চলছে। এছাড়া আর কোনো আয়োজন কিন্তু রাজশাহীতে নেই বলে এখানে যারা স্থানীয় ধর্মযাজক আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন
যেহেতু স্বাস্থ্যবিধি মানার বিষয়টি তাদের আছে, সেক্ষেত্রে তারা সকালে যেহেতু একটি হওয়ার কথা সেখানে 2টি হয়েছে পরপর তাদের উপাসনা বা প্রার্থনা যেটি সেইটি হওয়ার পরে আর মানবভোজের পরে আর কোনো তাদের আনুষ্ঠানিকতা নেই। এবং এই অবস্থা কিন্তু রাজশাহী নগরী সহ জেলার মোট 21টি চার্চে ঠিক একই সময় একই যে অনুষ্ঠান আনুষ্ঠানিকতা সেইটি পালন করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যেহেতু খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন হিসেবে ধরা হয়, সেক্ষেত্রে আমরা দেখছি, আমি এখন যে আদিবাসী পল্লীতে এই খ্রিস্টান পল্লীতে দাঁড়িয়ে আছি, এইখানে দেখছি শিশু থেকে শুরু করে বয়স্ক সব শ্রেণী পেশার মানুষই তাদের সামর্থ্য অনুযায়ী নতুন পোশাক পরার তারা চেষ্টা করেছেন এবং তারা পরে আছেন আমরা দেখেছি। তবে তারা প্রত্যেকে বলছে, বিশেষ করে প্রার্থনার পরে বেশ কয়েকজন যারা খ্রিস্টান আছেন তাদের সাথে কথা বলেছি বা যারা সিস্টার আছে তাদের সাথে কথা বলেছি, প্রত্যেকে তারা বলছে যে তাদের প্রার্থনা এবার করোনা ভাইরাস থেকে মুক্তির যে বিষয়টি সেইটি প্রাধান্য পেয়েছে। পাশাপাশি তারা সারা শুধু খ্রিস্টান সম্প্রদায় নয়, তারা বলছেন যে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে তাদের মধ্যে সতর্কতা কতটুকু দেখছেন, বা কর্তৃপক্ষ থেকে কি ধরনের নির্দেশনা আছে, কি ধরনের পদক্ষেপ দেখছেন? স্বাস্থ্যবিধি মানার বিষয়টি বেশ নজর কাড়া ছিল এখানে, কারণ আমরা দেখি আগে বলেছি যে প্রথমে যেহেতু বরাবর একটি করে প্রার্থনা এখানে হয়, সেক্ষেত্রে 2টি প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে এবং প্রার্থনা ঘরে ঢোকার আগেই সেখানে কিন্তু প্রত্যেককে স্যানিটাইজার দেওয়া হচ্ছে এবং মুখে মাস্ক নিশ্চিত করার পরে তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি এখানে পুরোপুরি মানা হয়েছে। বড়দিনের নানা আয়োজন জানাচ্ছিলেন রাজশাহী থেকে সহকর্মী মাইনুল হাসান। করোনা মহামারীর মধ্যে বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন। সীমিত পরিসরে যিশুর জন্মদিন উদযাপন করছে বিভিন্ন দেশ। তবে স্বাস্থ্যবিধি মেনে চলার কড়াকড়ি থাকলেও অনেক জায়গাতে উপেক্ষার অভিযোগও পাওয়া গেছে। করোনায় চিরচেনা রূপ হারিয়েছে বিশ্ব। বড়দিনের আয়োজনেও মহামারীর ছাপ স্পষ্ট। নেই প্রতি বছরের মতো উল্লাস আয়োজন। যিশুর জন্মস্থান বেথলেহেমেও নেই পর্যটকদের ভিড়। বাতিল হয়েছে বেশিরভাগ আয়োজন। স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে হয়েছে বড়দিনের প্রার্থনা। ভ্যাটিকান সিটিতে অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে বড়দিনের প্রার্থনা সেরেছেন পোপ ফ্রান্সিস। বড়দিনের সাজসজ্জা থাকলেও চোখে পড়ে না দর্শনার্থীদের ভিড়। বড়দিনে করোনামুক্ত বিশ্বের প্রার্থনা করেন পোপ। অন্য বছর বড়দিনকে ঘিরে উৎসবমুখর বাসিন্দাদের ভিড় থাকলেও এবছর কমেছে সে সংখ্যা। রাত্রিকালীন কারফিউ জারি করে সংক্রমণ রোধের চেষ্টা চালাচ্ছে গ্রিস সরকার। এথেন্স সহ বড় বড় শহরে বাড়ানো হয়েছে কড়াকড়ি। বড়দিনে জনসমাগম রোধে সড়কে ব্যস্ত সময় কাটাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সংক্রমণ বাড়লেও উৎসবে মেতেছে রাশিয়ার মস্কোবাসী। বড়দিনকে ঘিরে চলছে মেলা। বরাবরের মতোই রয়েছে চোখ ধাঁধানো আলোকসজ্জা। বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব। এ সময় করোনায় প্রাণ হারানোদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। বলেন, উৎসব পালন করতে গিয়ে করোনার বিস্তার যেন না বাড়ে সে বিষয়ে সকলকে সচেষ্ট হতে হবে। বড়দিন উপলক্ষে রাত্রিকালীন কারফিউ তুলে নিলেও কড়াকড়ি বজায় রেখেছে হাঙ্গেরি। তবে উল্টো চিত্র দেখা গেছে বিভিন্ন জায়গায়। বিধিনিষেধ উপেক্ষা করেই ইতালির সড়কে দেখা গেছে জনসমাগম। বড়দিনকে ঘিরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের বিমানবন্দরগুলোতেও উপচে পড়া ভিড়। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শীতে পর্যটকদের ভিড় বাড়ছে খাগড়াছড়ি ও রাঙামাটির সাজেক ভ্যালিতে। আলুটিলা, রিঞ্ছা ঝর্ণা, জেলা পরিষদ পার্ক সহ খাগড়াছড়ির বিভিন্ন স্পট এখন মুখর। একই অবস্থা সাজেকেও। এদিকে পর্যটক বাড়ায় খুশি হোটেল মোটেল ব্যবসায়ীরা। পর্যটক আকর্ষণেও আরও উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। পাহাড় অরণ্য, ঝিরি ঝর্ণার জেলা খাগড়াছড়ি। শীতের শুরুতেই আসছেন পর্যটক। আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, তারেং, রিছাং ঝর্ণা সহ বিভিন্ন দর্শনীয় স্থানগুলো এখন মুখরিত। পাহাড়ের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ পর্যটকরা। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত এমনই ভিড় থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দেরি করেই বের হওয়া হয়েছে, তারপর আলহামদুলিল্লাহ খুব ভালো ঘুরেছি, খুব ভালো কেটেছে সময়টা। খাগড়াছড়ি দেখতে খুব সুন্দর। আলুটিলা যে গুহাটা, এটা একটা অসাধারণ ভিউজ। রাঙামাটির সাজেক ভ্যালিতে যারা যাচ্ছেন যাতায়াত সুবিধার কারণে তারাও প্রথমে আসছেন খাগড়াছড়ি শহরে। পর্যটকদের আগমনে চাঙ্গা হয়ে উঠেছে হোটেল মোটেল রেস্টুরেন্ট ব্যবসা। এতে খুশি ব্যবসায়ীরা। ইদানিং যেভাবে লোক আসছেন দেখছে, আমাদের পুরা মাসটাই আমাদের হোটেল বুকিং আছে। আমরা আশাবাদী এবার আমাদের এখানে আগের বারের মধ্যে এবারও আমাদের প্রচুর ইনকাম হবে বলে আমরা বিশ্বাস করি। পর্যটকদের নিরাপত্তায় প্রতিটি পর্যটন কেন্দ্রে নিয়োজিত রয়েছে ট্যুরিস্ট পুলিশ। পর্যটকদের ভ্রমণেও সহায়তা করছেন তারা।
পর্যটক নিরাপত্তার জন্য এই যে টুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা পুলিশও প্রচুর নিরাপত্তা দিচ্ছে, আছে সেনাবাহিনী, বিজিবি। এদিকে পর্যটকদের আকৃষ্ট করতে সড়ক সংস্কার, কেবল কার স্থাপন, ঝুলন্ত সেতু নির্মাণ সহ নানা উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। পর্যটকরা যেখানে যেখানে যাবেন সেখানকার রাস্তা যেন ভালো হয়, সেখানে যদি তাদের জন্য সহায়ক অবকাঠামো ভালো হয়, আমরা সে নিয়ে কাজ করছি। নিরাপত্তা ব্যবস্থা থাকায় দুর্গম হলেও প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসুদের আগ্রহের অন্যতম কেন্দ্র সাজেক। এখানকার সৌন্দর্য মুগ্ধ করে পর্যটকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বড়দিন উপলক্ষে পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় বেড়েছে দর্শনার্থীদের। এ নিয়ে জানাতে এবার কক্সবাজার সমুদ্র সৈকত থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, সমুদ্র সৈকতে জনসমাগম কেমন দেখছেন? আর জানতে চাচ্ছি যে হোটেল মোটেলগুলোতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? হ্যাঁ, আমি এখন আছি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে। সকাল থেকে আমি এই সমুদ্র সৈকতে আছি। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজারে সমুদ্র সৈকতের পর্যটকরা আসছেন। আজকে বড়দিন, পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিন। তো ছুটির দিনে একটু পর্যটকের সমাগম একটু বেশি হয়, পাশাপাশি বড়দিন যেহেতু পেয়েছে তা বাড়তি আনন্দ উপভোগ করতে কক্সবাজারে এসেছেন। আমি একটু দেখাতে চাই কক্সবাজার সমুদ্র সৈকতের চিত্র। আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকতের যে পর্যটকরা এখানে তারা নিজের ইচ্ছে মতো ঘোরাফেরা করছে। সমুদ্র স্থানে অনেকে ব্যস্ত দেখা যাচ্ছে। তো আসলে যেটি বলছিলাম, তাদের নিরাপত্তার জন্য নিয়োজিত আছে এখানে টুরিস্ট পুলিশের সদস্যরা আছেন, তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তো এখন বড়দিন উপলক্ষে কক্সবাজারের বেশ কয়েকটি তারকামানের হোটেলে তারা বেশ কিছু আয়োজন হাতে রেখেছে এবং তারা এখানে ক্রিসমাস ট্রি স্থাপন করেছে এবং যে সান্তা ক্লজটা আছেন তিনি যে সান্তা ক্লজটার যে অবয়ব তৈরি করা হয়েছে তিনি বাচ্চাদের বিভিন্ন খেলার সামগ্রী দিচ্ছেন, চকলেট দিচ্ছেন, এই ধরনের কিছু তারা আয়োজন রেখেছে। তো আসলে যেটি বলছিলাম, সমুদ্র সৈকতের যারা ঘুরতে আসছেন, মূলত আজকে শুক্রবার, আগামীকাল শনিবার আছেন, এই দুইটা দিন অন্ততপক্ষে তারা কক্সবাজার সমুদ্র সৈকত কিংবা কক্সবাজারের যে দর্শনীয় স্থান আছে সেই দর্শনীয় স্থানে তারা ঘুরে বেড়াবেন। তো এই ছিল আমার কাছে থাকা সমুদ্র সৈকত থেকে খবর। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম। গত কয়েকদিনের তুলনায় বিশ্বে কমেছে একদিনে শনাক্ত মৃত্যু। একদিনে 11,722 জনের প্রাণহানি হয়েছে বিশ্বে। নতুন করে শনাক্ত হয়েছে 6,65,000-এর বেশি রোগী। এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো 17,48,000, আক্রান্ত 7,97,00,000-এর বেশি। 24 ঘন্টায় বিশ্বের সবচেয়ে বেশি শনাক্ত মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে 1,93,000-এর বেশি মানুষের শরীরে মিলেছে ভাইরাস। মৃত্যু হয়েছে প্রায় 3,000-এর। এ নিয়ে 3,37,000-এর বেশি মৃত্যুর সাক্ষী হল যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্রে করোনা চিকিৎসায় বর্ণবাদের অভিযোগ উঠেছে। কৃষ্ণাঙ্গ এক নারী চিকিৎসক যথাযথ চিকিৎসা না পেয়ে মারা গেছেন বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। রোববার মারা যাওয়ার আগে এক ভিডিও বার্তায় চিকিৎসা না পাওয়ার অভিযোগ করেন সুজান মুর নামের ওই চিকিৎসক। যুক্তরাষ্ট্রের পর একদিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মেক্সিকোতে। বৃহস্পতিবারের মতো শুক্রবারেও দেশটিতে প্রাণ গেছে 8 শতাধিকের। এ নিয়ে মৃতের সংখ্যা ছাড়ালো 1,21,000। নতুন করে 12,000 শনাক্ত নিয়ে আক্রান্তের সংখ্যা 13,62,000-এর বেশি। ব্রাজিলে একদিনে 750-এরও বেশি মানুষের মৃত্যু নিয়ে প্রাণহানি ছাড়ালো 1,90,000। প্রায় 60,000 নতুন শনাক্ত নিয়ে আক্রান্ত 74 লাখের বেশি। নতুন ধরনের করোনা ভাইরাস রোধে হিমশিম খাচ্ছে যুক্তরাজ্য। এপ্রিলের পর বুধবার সবচেয়ে বেশি 744 জনের মৃত্যু হয়েছে দেশটিতে। বৃহস্পতিবারও মৃতের সংখ্যা 5 শতাধিক। সংক্রমণ ছড়িয়ে পড়ায় কড়াকড়ি বাড়িয়েছে ব্রিটিশ সরকার। শনিবার থেকে লন্ডন, দক্ষিণ পূর্ব ইংল্যান্ড এবং ওয়েলসে বাড়ছে সামাজিক দূরত্ব নিশ্চিতে কড়াকড়ি। যুক্তরাজ্য, ডেনমার্ক, বেলজিয়াম, নেদারল্যান্ডস, ইতালি এবং অস্ট্রেলিয়ার পর সাউথ আফ্রিকাতেও ধরা পড়েছে করোনার আরেকটি নতুন রূপ, যা ব্রিটেনে সন্ধান পাওয়া ভাইরাসের নতুন ধরনের চেয়েও কয়েক গুণ বেশি সংক্রামক বলে জানান গবেষকরা। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভূমধ্যসাগরে নৌকা ডুবে 20 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মানব পাচারকারী নৌকা দুর্ঘটনার কবলে পড়লে হতাহতের এই ঘটনা হয়।
তিউনিসিয়া কর্তৃপক্ষ জানায় মৃত অভিবাস প্রত্যাশীদের সবাই আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। দুর্ঘটনার পর 5 জনকে জীবিত উদ্ধার করে তিউনিসিয়ার নৌবাহিনী। এখনও অন্তত 20 জন নিখোঁজ রয়েছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। বেঁচে যাওয়ারা জানান 50 জন অভিবাসন প্রত্যাশীকে নিয়ে কাঠের নৌকাটি ইতালির উদ্দেশ্যে যাচ্ছিল। বৃহস্পতিবার সকালে বৈরী আবহাওয়ার কবলে পড়লে ডুবে যায় নৌকাটি। সম্প্রতি বেশ কয়েকটি মানব পাচারকারী নৌকা আটকে দেওয়ার দাবি করেছে তিউনিসিয়া। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার দাবি, চলতি বছর ভূমধ্যসাগরে দুর্ঘটনায় 1100-র বেশি অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ।